সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুবাদে বিশ্ব সাহিত্য কোর্সে আমরা মেঘদূত কাব্য পড়ছিলাম। মেঘদূত কাব্যের আমরা বেশ কয়েকটি ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসের প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমি যে ক্লাস নিয়েছিলাম তার পিডিএফ কপি আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম এবং পরবর্তী আরও 2টা ক্লাসের বোধহয় পিডিএফ কপি দেওয়া হয়নি। তো সেই পিডিএফটা আমি আবার কেউ আমার সাথে যোগাযোগ করলে আমি ওই পিডিএফটা সহ আরও কিছু ডকুমেন্ট তোমাদের আমি দিতে চাই। তো আজকের এই ক্লাসে দেখার পরে তোমরা সেই আমার সাথে কেউ যোগাযোগ করবে এবং সেই কাগজপত্রগুলো তোমরা আমি কলেজে রেখে আসবো, বা আমি দেখি আমার কাছে স্ক্যান কপি যেগুলো আছে যদি আমি করে রেখেছি কিছু, সেগুলো আমি দিব। আর কিছু হচ্ছে একটা পিডিএফ আমার কাছে ফাইল আছে, সেটাও আমি তোমাদেরকে দিতে চাই। তো এই ক্লাস শেষ হওয়ার পরে আমাকে কেউ না কেউ একজন ফোন করবে এবং দায়িত্ব নিয়ে সেই ব্যাপারগুলো আমার কাছ থেকে সংগ্রহ করবে। এখন মেঘদূত কাব্য এবং কালিদাস এবং মেঘদূত নিয়ে আমরা এ পর্যন্ত যে যত কথা বলেছি, কথার একটা বড় অংশ জুড়ে ছিল আসলে মেঘদূত কাব্যের গঠন, এবং আমরা টেক্সটও পড়ছিলাম। কিছু কিছু করে আমরা টেক্সট পড়ছিলাম, মূল টেক্সট। সেখানে মূল টেক্সট যেটা পড়ার জায়গা থেকে আমার যেটুকু অভিজ্ঞতা সেটা হচ্ছে যে খুব মানে আমি নিজেও তো এটা একসময় স্টুডেন্ট ছিলাম এবং আমাকে নিজেও তো এই কাব্যটা একসময় পড়তে হয়েছিল। তো যারা হচ্ছে যে কঠিন, আমি বুঝতে পারছি না, এরকম একটা অজুহাত থাকে সবসময় আর কি। আমরা যখন স্টুডেন্ট থাকি, যখন আমরা টিচার হয়ে যাই আর কি আমার মতো, তখন আবার এগুলো থাকে না। তো যাই হোক, সেই জায়গা থেকে যে তোমরা কোনো অজুহাত না, এই কাব্যের শ্লোকগুলা নিজেরা বাড়িতে বসে পড়বে এবং এখানে খুব বেশি দুর্বোধ্য কোনো কিছু নাই। যেটুকু আছে সেটার আবার অর্থ কিন্তু বইয়ের পিছনে দেওয়া আছে সুন্দর করে, একদম টিকা ভাষ্য সহকারে। তো আমরা মেঘদূত কাব্যের এখন পর্যন্ত মূল টেক্সটে যতখানি পড়েছি সেটা নিয়ে তো বলবো, প্লাস আমি আরও একটা কথা বলতে চাই আজকে। সেটা হচ্ছে যে মেঘদূতে আসলে একটা তর্ক বিতর্ক বা একটা প্রসঙ্গ আছে যে মেঘদূত আসলে সাহিত্যকর্মের কোন পর্যায়ভুক্ত হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা তো জানি যে আমরা এর আগে বলেছি যে মেঘদূত সংস্কৃত সাহিত্যে হচ্ছে একটা অভিনব বা একটা মানে আজকের যুগের বিচারেও এটা হচ্ছে যে কত স্মার্ট, এবং তখনকার যুগের বিচারে তো এটা কি, এটা ভাবাই যায় না। তখনকার আর সব কাব্যগ্রন্থের আলোচনা সমালোচনায় দেখবো যে আমরা এটা ভাবাই যায় না আজকের যে মেঘদূতের যে গঠনের যে সংক্ষিপ্তি বা যে বিষয় আশায় যেভাবে যে দৃষ্টিভঙ্গি, যে ভাষাভঙ্গি, এটার যে অভিনবত্ব, মানে এটা শুধু তৎসময় না, বর্তমান কালেও এটা বিস্ময় জাগা নেয়া। তো অভিনব মেঘদূত মানে স্বভাবত একটা বলা হয়, কথা হয় যে সংস্কৃত কাব্যে হচ্ছে মেঘদূত একটা অভিনব সাহিত্য। তো মেঘদূত হচ্ছে আসলে কোন, আমরা জানি যে মহাকাব্য, গীতিকাব্য, খণ্ডকাব্য, নাটক এই রূপে নানানভাবে ভাগ করা যায় বা আছে। তো মেঘদূত আসলে কোন পর্যায়ভুক্ত হবে এটা নিয়ে কিছু কথা বা আলোচনা আসলে থাকে। তো আমরা যদি দেখি যে এভাবে যদি ভাগ করে দেখতে যাই, তাহলে আমরা এতে আসলে যে খণ্ডকাব্য, নাটক এরকম কোনো বিশেষ শ্রেণী বা পর্যায়ভুক্ত আসলে আমরা মেঘদূতকে করতে পারি না। এবং এই যে মেঘদূতের যেরকম শ্লোকের চার লাইনের এক একটা শ্লোক, এই শ্লোকে যে ভাগ করার কারণে অনেকে খণ্ডকাব্য বলতেছেন, আবার উত্তর মেঘ পূর্ব মেঘ এই দুই ভাগে ভাগ করার ফলেও এই খণ্ডকাব্য ব্যাপারটা আসে। এবং মেঘদূত কাব্যে যে নাটকীয়তা আছে, নাটকীয়তার গুণও এর মধ্যে বর্তমান। তো দেখা যায় এই যে আমরা যে বলছিলাম যে মহাকাব্য, গীতিকাব্য এর বিষয়ের যে ব্যাপ্তি, সেখান থেকে একটা মহাকাব্যিক একটা প্রচেষ্টা আছে, এটা মানে বলার চেষ্টা আছে। দুই হচ্ছে যে গীতিকাব্যিক যে ইয়েটা, সেটা তো অবশ্যই আছে। তো সেটা হচ্ছে যে মেঘদূতকে আসলে কোনো বিশেষ পর্যায়ভুক্ত করা যেমনভাবে যায় না, তেমনভাবে আবার দেখা যায় যে প্রায় এই যে সমস্ত গুণের কথা বললাম বা বৈশিষ্ট্যের কথা বললাম, এগুলো সবই মেঘদূতের মধ্যে কম বেশি দেখতে পাওয়া যায়। তো আবার মেঘদূতকে কখনো বর্ণনাত্মক কাব্যও বলা যায়, যে মানে একটার পর একটা ভূদৃশ্যের একটা কবি বর্ণনা করে যাচ্ছেন এবং সেই বর্ণনার সাথে সাথে আমরাও হচ্ছে যে কবির সাথে অগ্রসর হচ্ছি, কিন্তু সেটাও কখনো ভাবে বর্ণনাত্মক কাব্য হিসেবেই শুধু রয়ে যায় না। কারণ এই বর্ণনার মানে পিছনে বা বর্ণনার সাথে যেটা আছে সেটা হচ্ছে প্রচণ্ড রকম নাটকীয়তা আছে। মানে নাটকীয়তা, নাটুকেপনা এই জিনিসটা আসলে কি, যে যে সময়ের জন্য যেটা ঘটা দরকার
ঠিক সেই সময়টায় মানে আকস্মিকভাবে সেই ঘটনাটা ঘটে যাচ্ছে বা সেখানে পৌঁছে যাচ্ছে। তো আমরা দেখব যে শুধু সংস্কৃত সাহিত্য বা বাংলা সাহিত্যে মানে বর্তমানে আমাদের যে বাংলা সাহিত্যের যে উত্তরাধিকারী হিসেবে মেঘদূতের প্রতি আমাদের যে আবেগ বা মেঘদূতের প্রতি আমাদের যে দাবি, সেটা শুধু আমাদের সংস্কৃত সাহিত্যে বা বাংলা সাহিত্যের এই যে শ্রেষ্ঠত্ব, সেখানে বাংলা সাহিত্যের বিচারের শ্রেষ্ঠত্ব বিচারের জায়গা থেকে তো অবশ্যই শ্রেষ্ঠ, এবং সামগ্রিকভাবে বিশ্ব সাহিত্যেও কিন্তু কালিদাসের এই যে তার যে কাব্যনাট্য বা কাব্যসমূহ বা নাট্যগুণসমূহ, এই ব্যাপারটা হচ্ছে যে আসলে তার প্রত্যেকটি রচনায় হলো সমৃদ্ধ, এবং মেঘদূতও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। তো আমরা দেখব যে মেঘদূত যদি আমরা বর্ণনাত্মক কাব্য বলি, তাহলে আমরা দেখব যে বর্ণনাত্মক কাব্য হলো তার মধ্যে যে নাটকীয়তা আছে, সেই নাটকীয়তার ফলে এটা আসলে আমাদেরকে আকর্ষণ করে, আমাদের এটা খুবই চিত্তাকর্ষক হয়ে ওঠে, এবং পাঠক শ্রোতা উভয়কেই হচ্ছে আবিষ্ট করে রাখে। এটা একটা ব্যাপার। দুই হচ্ছে যে এই যে নাটকীয়তা বা হচ্ছে বর্ণনাত্মক দুটার যে একটা মিশেল আমরা বলার চেষ্টা করছি, সেখানে হচ্ছে যে আমরা দেখি কি জানি যে মেঘদূত আসলে মূলত দুটা চরিত্র আছে, একজন বক্তা যক্ষ এবং একজন শ্রোতা সে মেঘ। তো এই বক্তা যক্ষ শ্রোতা মেঘ এই দুজন, এবং এছাড়াও কাব্যের শেষে কিছু পরিবর্তন ঘটেছে, সেখানে আমরা কি দেখি যে কখনো সেখানে বক্তা মেঘ, কখনো শ্রোতা যক্ষ পত্নী, আবার কখনো আমরা দেখি যে বক্তা যক্ষ শ্রোতা যক্ষ পত্নী। সেটা কেমন যে মেঘের সাথে যখন যক্ষ পত্নীর দেখা হচ্ছে, তখন মেঘ যক্ষকে কি বলবে সেটা যক্ষ বলে দিচ্ছে মেঘের ভাষায়, এবং শ্রোতা যে যক্ষ পত্নী সে যে শুনছে, শোনাটা এমন যে তখন মনে হচ্ছে যে ওই অংশের যে উপস্থাপনা, সেই উপস্থাপনায় মনে হচ্ছে যে এখানে বক্তা দুজন, একজন হচ্ছে যে মেঘ এবং একজন যক্ষ পত্নী। আবার দেখা যায় আমরা কোথাও দেখি যে তার হয়ে বলা কথাগুলা আবার যখন যক্ষের জবানিতে যাচ্ছে, তখন আবার কখনো হয়ে উঠছে যে বক্তা যক্ষ হয়ে যাচ্ছে এবং শ্রোতা যক্ষ পত্নী হয়ে যাচ্ছে। তো মূলত দুটি মানে চরিত্র আসলে খুব সতর্কভাবে আমরা উপস্থিত দেখি, একটা হচ্ছে যে যক্ষ, আর একটা হলো মেঘ। যদিও আমরা এটা মানে শেষমেশ আমরা উপলব্ধি করতে পারি যে এটা একটা একপাক্ষিক, কারণ মেঘ কি বলবে সেটাও যক্ষ নিজেই বলে দিচ্ছে। তো আমরা দেখব যে আর একটা জিনিস, নাটকীয়তার যে ব্যাপারটা আসছিল সেই জায়গাটায় আসি এবার। নাটকীয়তার প্রসঙ্গটা আসছে এভাবে যে নাটকের যেমন দৃশ্যপটের যে পরিবর্তন হয়, ক্রমশ কাহিনীর অগ্রসরের সাথে সাথে যে দৃশ্যপটের যে পরিবর্তনটা আমরা নাটকের ক্ষেত্রে লক্ষ্য করি, আমরা এই কাব্যের সে ব্যাপারটা দেখব যে দৃশ্যপটের একটা ক্রম পরিবর্তন আসবে। যে মেঘ কি করলো, রামগিরি থেকে যাত্রা শুরু করলো, এবং পূর্ব মেঘে যে বর্ণিত আছে যে পৃথিবীর যে বিচিত্র দৃশ্য, সেগুলো সে একের পর এক আসলে অতিক্রম করে যাচ্ছে, এবং এই অতিক্রম করে যাওয়ার মধ্য দিয়ে তার যে অগ্রসরের চিত্রিত হচ্ছে, সেটি খুবই কি মনোহর। এবং উত্তর মেঘে গিয়ে কি হচ্ছে, সেখানে হচ্ছে বলছে যে স্বর্গলোক বা শাশ্বত সৌন্দর্যের লীলা নিকেতন যে অলকাপুরী, সেখানে গিয়ে উপনীত হচ্ছে, এবং পরবর্তীতে সেখানকার যে বর্ণনা সেই জায়গাটা উঠে আসছে। এবং একেবারে মানে আমরা কাব্যের শেষের দিকে আমরা খেয়াল যদি করি, তাহলে আমরা দেখব যে মেঘ আসলে কি, ওই যে আমরা এর আগেও বলেছি মেঘ আসলে কোথাও যায় না, মেঘ ওখানেই, যে মেঘকে দেখে যক্ষ কল্পনা করছিল মেঘ আসলে রামগিরিতেই রয়ে গেছে, এবং সে ওখানে স্থির, বা সেই মেঘ চলে গিয়ে আরও নতুন মেঘমালায় এসে গেছে, যক্ষ তার যে মনোবাঞ্ছা সেটা মেঘের কাছে বর্ণনা করে যাচ্ছে, কিন্তু যে মেঘের কাছে সে বর্ণনা শুরু করেছিল, দেখা যাচ্ছে সে মেঘ অগ্রসর হয়ে গিয়ে আবার নতুন মেঘ এসেছে, কিন্তু যক্ষের কথা থামেনি। এবং তাহলে কবি কি করলেন, কবি করলেন হচ্ছে যে যক্ষের যে বর্ণনা, সে বর্ণনার মধ্য দিয়ে ওই যে নাটকের যেমনভাবে একটা সিন
হ্যাঁ, এক একটা মানে দৃশ্য অঙ্কে ভাগ করা থাকে। এই দৃশ্য এখন বললাম, যেমন এখন যদি আমরা শকুন্তলা নাটকের কথা বলি, তাহলে যে শকুন্তলা হচ্ছে যে এখন আশ্রম পর্ব, শকুন্তলা নদীর ঘাটে গেছে তখন নদীর পর্ব। তো আগের দিনে যখন নাটক হতো, এখন যেমন মঞ্চ সজ্জার ক্ষেত্রে যেটা সতর্কভাবে দৃষ্টি দেওয়া হয় যে যেন নাটক তো তোমাদের দেখার মনে হয় অভ্যাস আছে, যে মঞ্চ নাটকের ক্ষেত্রে যেটা বিশেষভাবে যে মঞ্চ সজ্জা একটা ব্যাপার, যে এখন বনপর্ব চলছে, তো সেখানে এটা যে একটা বনের কুটির এরকম একটা আবহাওয়া আনার একটা চেষ্টা থাকে। সেখানে কিছু জিনিসপত্র ব্যবহার করা করা হয়, এবং মানে সজ্জা আর কি, মঞ্চ সজ্জার যে ব্যাপারটা সেটা আবার দেখা যাচ্ছে নদীর দৃশ্যে, নদীর ধারের দৃশ্যে। তো সেখানে এই যে ব্যাপারটাকে ফুটিয়ে তোলা শুধুমাত্র মুখভঙ্গি বা কণ্ঠ নিঃসৃত শব্দ বাক্য দিয়ে বর্ণনা করেই যে হচ্ছে তুলে ধরা ব্যাপারটা সেরকম না। এর পাশাপাশি কিছু দৃশ্য সংযোজনের বা করার জন্য, দৃশ্যটাকে ফুটিয়ে তোলার জন্য কিছু বিষয়বস্তু সংযোজন করে এটা একটা আবহাওয়া আনা, এইটা বর্তমান প্রচেষ্টা। কিন্তু একসময় নাটকে কি হতো, যে বড় বড় সিন আঁকা হতো বড় বড় পর্দায়। তো যখন যদি বলতো যে এখন হলো মানে বনপর্ব, তো দেখা যাচ্ছে বড় যে পর্দাটা, সেই পর্দার পিছন থেকে আস্তে করে নামিয়ে দেওয়া যেত, এবং সেটাতে ওই যে বনের একটা চিত্র আঁকা থাকতো। সেখানে একটা ভীত হরিণ তাকিয়ে আছে, দুটো ভীত হরিণ তাকিয়ে আছে, এবং সেখানে দেখা যেত যে যে সার্বিক যে চিত্র সেটা। তো এরকমভাবে যখন যখন যে পার্ট আসতো, গ্রামীণ পথ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে যে একটা সিন নামিয়ে দেওয়া হলো, সেই সিনটা এমন গ্রামীণ পথের। তো ওরকম দৃশ্যপট অনুযায়ী একটা সিন আঁকার একটা ব্যাপার ছিল আগে, এবং বর্তমানে সেটা মঞ্চেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। আমরা মেঘদূত কাব্যে যেটা বলছিলাম, যে মেঘ কিন্তু রামগিরিতে রয়ে গেছে, বা আমরা বললাম যে মেঘ, ওই মেঘ চলে গিয়ে আবার নতুন মেঘ এসেছে, সেই মেঘ নতুন মেঘের সাথে যক্ষ কথা বলে যাচ্ছে। যক্ষ কিন্তু যক্ষের জায়গাতেই আছে, যক্ষের কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু কবি কি করলেন, আমাদেরকে ওই যে সিন যে পড়ছে পিছনে, বড় বড় যে পর্দা যেটাতে সিন আঁকা আছে সেটা পড়ছে, সেই সিনটা পড়ার মতো করে মেঘের যে বর্ণনা পথে এতটুকু এগিয়ে যে শিপ্রা দেখবে, তখন শিপ্রা নদী সিনটা পড়ছে। যখন সে হচ্ছে যে গ্রাম্য বধূদের পথ দিয়ে হেঁটে যেতে দেখবে, তখন সেই সিনটা পড়ছে। আবার এই সিনগুলো কিন্তু গুটিয়ে তুলে ফেলা হয়, পরবর্তী সিন আবার ফেলার জন্য এটাকে আবার গুটিয়ে তুলে ফেলে নতুন আবার একটা সিন কিন্তু আসে, মানে ওই দৃশ্য শেষ হওয়া মাত্রই কিন্তু ওই সিনটাকে তুলে ফেলা হয়। তো ওরকমভাবে আমরা যে দেখছি যে কখনো মনে হয় যে এই মেঘদূত কাব্যও আসলে এরকম একটার পর একটা সিন পড়ছে, যে পুষ্পচয়িকা মেয়েরা যারা হচ্ছে যে মাথা তুলে, মানে রৌদ্রের যে খড় তাপে তার দগ্ধ হয়ে ঘেমে নিয়ে একাকার, সেই অবস্থায় তারা মেঘ যখন তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, সূর্যটাকে মেঘ কিছুটা ঢেকে দিচ্ছে। তো তখন তাদের যে মেঘের ছায়া হয়ে তাদের যে ছায়া পড়ছে, তাদের রৌদ্রের তাপ কিছু কমছে, এবং তখন তারা উৎসুক দৃষ্টিতে মেঘের দিকে তাকাচ্ছে। তো মানে ব্যাপারটা এরকম, যে এই যে এরকম প্রত্যেকটা চিত্র, যে সেই চিত্রের যে একটা করে মনে হচ্ছে যেন সিন আসলে এই নাটকে যেভাবে পড়ে, এই কাব্যে এক একটা করে পড়ছে, এবং কবি আশ্চর্যভাবে এই দৃশ্যপটের একটা পরিবর্তন করছে, যে একটা রেশ কেটে গিয়ে আবার একটা আবেশ আমাদের আসলে শুরু হচ্ছে, বা আমরা এর মধ্যে প্রবেশ করছি। এবং তার সাথে সাথে আমাদের মনের মনের যে অবস্থা, আমরা একটা সিন দেখছি, সেই সিন দেখে আমাদের যে ভাবনা, আমাদের যে মনোভাব, সেটা আমরা একটু উপলব্ধিতে পৌঁছাতে পৌঁছাতে আবার ওই দৃশ্যের বা সিনের পরিবর্তনের ফলে আমরা আর একটা দৃশ্যে ঢুকে যাচ্ছি, আমরা আর একটা চিন্তার মধ্যে ঢুকে যাচ্ছি, আমরা আরও আবার নতুন করে অন্য একটা প্রসঙ্গে ভাবছি। তো এই পর্যায়ে আমরা বলি যে যেটা শুরুতে বলেছিলাম, যে মেঘদূত কাব্যের আঙ্গিক আসলে মানে অভিনবত্ব, এবং এই অভিনবত্বের সাথে একটা অনবদ্য একটা ব্যাপার আছে, যে এখানে আসলে মূলত কাব্যের যে আখ্যান, যে গল্প, সেটা বর্ণনার একটা আসলে বৃত্ত আছে, একটা বলয় আছে, হ্যাঁ, একটা বৃত্তের মতো। আমরা এই কথাটা এর আগেও একদিন একটা ক্লাসে বলেছিলাম, যে এই বৃত্ত বা বলয়টা এরকম, যে মেঘ তার যাত্রাপথ থেকে যাত্রা শুরু করে যেদিকে যেদিকে যাবে, এবং শেষে যখন কাব্যের শেষ প্রান্তে উপনীত হচ্ছে, সেখানে গিয়ে যক্ষ যখন তাকে জিজ্ঞাসা করছে যে তুমি আছো কি সম্মত, তো সেই জায়গাটাতে আমরা দেখব যে যেখানে মেঘ ছিল এবং যক্ষ ছিল, সেখানেই আবার কাব্যের শেষ হচ্ছে, আবার সেখানে ফিরে আসা হচ্ছে, এবং মাঝখান দিয়ে কি হচ্ছে, যে মাঝখান দিয়ে
ওই যে মেঘের যে চলমানতা কল্পনা কবি করলেন এবং আমাদের সামনে সেই দৃশ্যপট তুলে ধরলেন। আমরা মেঘ যেভাবে পুরো ভূদৃশ্য প্রকৃতি দেখে নিল, আমরাও মেঘের সহযাত্রী আসলে একটা বিশ্ব ভ্রমণ করে আসলাম। হ্যাঁ, মানে আমি যেখানে ছিলাম সেখানেই আছি, কিন্তু মাঝখান দিয়ে আমি মানব সভ্যতার একটা বিরাট পরিভ্রমণ আমি করে ফেললাম। তো এবং এই যে কাব্য পাঠকালে একবারও যে আমাদের মনে হয় না যে মেঘ একটা স্থবির পদার্থ, তার আসলে চলাফেরার যে গুণ বা বৈশিষ্ট্য সেটা নাই, এবং দূতের কাজ করার যে যে সামর্থ্য বা ইয়ে দরকার, সেটা কিন্তু আমাদের একবারও মনের মধ্যে প্রশ্ন জাগে না, একবারও এই প্রশ্ন জাগার সুযোগটা দেন না আমাদেরকে, এমনভাবে আবিষ্ট করে রাখে কবি বর্ণনায়। সেটা হচ্ছে যে আমাদের আর প্রশ্ন করার সুযোগটা, অবসরটা আমরা পাই না। যখন কাব্যের শেষ প্রান্তে উপনীত হয়ে আমরা সেখানে গিয়ে আমরা আসলে তখন এই চালাকিটা বা ফাঁকিটা আমরা আসলে ধরতে পারি, এবং ততক্ষণে কাব্য আসলে শেষ হয়ে গেছে এবং কালিদাসের প্রতি আমাদের যে মুগ্ধতা, সেই মুগ্ধতার জায়গায় আসলে আমরা পৌঁছে যাই, এবং আমরা কোনো ধরনের প্রশ্ন করার মানে সেটা সুযোগ আমাদের আসলে আর থাকে না বা আমরা করি না। যে আমরা একটা জিনিস দেখবো যে মেঘকে অবলম্বন করে আমাদের মন যে কল্পনা ভারাতুর হয়ে ওঠে, এবং মেঘের পাখাই ভর করে উড্ডীন হয়ে আমাদের মন যে বিশ্ব পরিক্রমায় বেরিয়ে পড়ে এবং আমরা বিশ্ব পরিভ্রমণ করে আসি, তার সাথে আমাদের যে যক্ষ প্রিয়ার যে উপস্থাপনা, সেই যক্ষ প্রিয়ার উপস্থাপনার যে নাটকীয়তা, এবং আমরা যে পরিভ্রমণ করি, পরিভ্রমণ অংশের মধ্যে যখন যক্ষপ্রিয়ার উপস্থাপনা হচ্ছে, সেই যক্ষপ্রিয় উপস্থাপনার যে নাটকীয়তা, সেই নাটকীয়তার আমরা যেন হচ্ছে যে এই যে মেঘে ভাসমান মেঘের উপরে বসে সিটে বসে আমরা হচ্ছে যে ওই নাটক, ওখানেও একটা নাটক হচ্ছে, পৃথক একটা নাটকের যেন মঞ্চায়ন আসলে সেখানেও হচ্ছে, সেটাও আমরা যেন দেখছি। এবং আমরা এই পর্যায়ে এই যক্ষপ্রিয় উপস্থাপনা যেটা জিনিসটা দেখি যে মাত্র 17টা শ্লোকে কবি হচ্ছে তার সমস্ত আবেগ অনুভূতিকে সুনিয়ন্ত্রিত করে আসলে যক্ষপ্রিয়ার খুব যে বলছি যে নাটকীয়তার, মানে ধাপে ধাপে, মানে হঠাৎ করে এক চট করে একটা দেখিয়ে দিয়ে এমন না যে দিনের কাজে, হ্যাঁ, যক্ষপ্রিয়ার এই যে নাটকীয়তার যে বৈশিষ্ট্যের কথা বলছি, যে সেখানে নিয়ে গিয়ে পৌঁছালো এবং 18টা শ্লোক 17টা শ্লোকে সেটা বর্ণনা যে করলো, সেটা কখনো দিনের কাজে, কখনো রাতের কাজে, কখনো ঘুমন্ত অবস্থায়, কখনো জেগে আছে, নানানভাবে নানান, এখানে এই যে এই 17টা শ্লোকের মধ্যেও যক্ষপ্রিয়ার সাথে মেঘের মুখোমুখি হয়ে যে কথোপকথন, তার মধ্যেও কিন্তু সিন বা দৃশ্যের একটা পরিবর্তন হচ্ছে। এবং আমরা দেখি যে তার যেহেতু কোনো ভাষ্য নাই, তো সে কি করছে যে মানে মুখাভিনয়ের মতো করে তার হচ্ছে কোনো শব্দ না করে সে তার ক্রিয়াকর্মগুলা করে যাচ্ছে, এবং সে মেঘের দিকে কিভাবে তাকাচ্ছে, কিভাবে মেঘের কথা শুনছে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত হচ্ছে যে এই যে আবেগ, এই যে বর্ণনার যে গতি, সে ব্যাপারটা আসলে কবি ধরে রাখলেন। তো এবং সেটাই বলতে গিয়ে বলা যায় যে এই বর্ণনার অন্তরালে বা সমান্তরালে একটা ভালো রকম একটা নাটকীয়তা আসলে এখানে ক্রিয়াশীল আছে। আবার নাটকের ক্ষেত্রে যেটা হয়, যে নাটকের ক্ষেত্রে যেমন বর্ণনার যে বাহুল্যতা বা অতিকথন যে জিনিসটা পরিত্যাজ্য করা হয় বা পরিত্যাজ্য হয়, সেই জায়গা থেকে আমরা দেখব যে মেঘদূত কাব্যে এই বাহুল্য বর্জনের একটা ব্যাপার আছে। এখানে নাটকের আখ্যান একটা খুব মেঘদূত কাব্যের যে আখ্যান, সেটা আসলে খুবই পরিকল্পিত এবং সুগঠিত এবং হচ্ছে সংবৃত। এবং যেটা হচ্ছে যে বললাম যে নাটকের ক্ষেত্রে যেরকম অতিকথন বর্জন করা হয় শুধুমাত্র চরিত্র উপস্থাপনা বা বোঝানোর জন্য, যে যে আমরা জানি যে নাটকের কি, আমরা একটা বই খুললে আমরা টের পাই না এটা নাটকের বই, আমরা নাটকের কিছু স্ট্রাকচার আছে, বা নাটকের আমরা যদি আবার পাঠেও যাই আমরা দেখবো যে হ্যাঁ, নাটকের পাঠে যেমন কবিতায় এক ধরনের সংক্ষিপ্তি থাকে, নাটকে এক ধরনের থাকে, ছোট গল্পে এক ধরনের বর্ণনামূল বর্ণনা থাকে, বা উপন্যাসে গিয়ে আরও বিস্তৃত বর্ণনার চেষ্টা করা হয়। তো এই যে সাহিত্যের যে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যে ভিন্নতা দেখি আমরা, নাটকের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখি যে সুপরিকল্পিত যে ব্যাপার, সুগঠিত বা সংগৃহীত যে ব্যাপারটা, যে মূল একটা ঘটনাকে কেন্দ্র করে একদম কিছু বাধা
বাধা হচ্ছে যে স্তর দিয়ে আসলে ব্যাপারটাকে উপস্থাপনের চেষ্টা করা হয়। আমরা দেখি যে মেঘদূত কাব্যে আসলে সেরকম একটা ব্যাপার আছে, এবং এর যে প্রত্যেকটা শ্লোক, একটা শ্লোক হচ্ছে আরেকটা শ্লোক থেকে কখনো পৃথক না। এই প্রত্যেকটা একটা যদি বড় একটা আমরা ফুলের কথা চিন্তা করি, যেন এই টোটাল যে শ্লোক, এই শতের সামান্য বেশি যে কটা শ্লোক, এই শ্লোকগুলা যেন এই যে আমরা যদি ফুল কল্পনা করি মেঘদূত কাব্যকে, তাহলে যেন এই ফুলের হলো এক একটা পাপড়ি। হ্যাঁ, মানে এটাকে আলাদা করে ওই করলে ওই জায়গাটা একটা যে মানে একটা ফাঁকা দেখা যাবে, একটা শূন্য দেখা যাবে। একটা ফুল থেকে একটা পাপড়ি যদি আমরা মাঝখান থেকে ছিঁড়ে নিই, যেমন একটা শূন্য স্থানে তৈরি হবে, তেমনভাবে যেন এই শ্লোক যদি আমরা একটা শ্লোককে সরিয়ে নেই, একটা কম দেই, তাহলে যেন ওরকম একটা শূন্য স্থান তৈরি হবে। এবং ওই যে গাথা মুক্তার মালার মতো একটার সাথে তারা অপরটির সাথে একটির সাথে অপরটি একটু অতপ্রতভাবে জড়িত হয়ে একটা মূল ভাব বা বিষয়বস্তুকে আসলে উপস্থাপন করছে। তো আমরা আরও একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা দেখব যে কোনো একটা আখ্যান বর্ণনার যে ধীর বা যে মন্থর যে একটা গতির একটা ব্যাপার আছে, আমরা মেঘদূতের যে ছন্দ, মন্দাক্রান্তা ছন্দ, সেই ছন্দের গুণেই হয়তো অনেকটা এরকম যে ছন্দের যে একটা নির্দিষ্ট পরিণাম বা পরিণতি যে আসছে, সেটার দিকে খুব ধীর গতিতে আসলে এগিয়ে যাচ্ছে। এবং এই যে ধীর গতি বা মন্দাক্রান্ত ছন্দের যে বৈশিষ্ট্য বা যে ব্যাপারটা এই কাব্যিক ক্রিয়াশীল, সেটা হচ্ছে যে কোনোভাবে আমাদের মধ্যে যে এই কাব্যটা ঝুলে যাওয়া আমরা বলে একটা কথা বলি, মানে এটা আসলে আমাদের যে মনোযোগ, সূক্ষ্ম মনোযোগ, সেটা যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আবার মনোযোগে ফিরে আসা ব্যাপার যেটা থাকে, যে আমরা পাঠকের মনোযোগ সরে যাওয়া এই কাব্য থেকে, সেই ঘটনাটা আসলে এখানে ঘটে না। যেটা ঘটে যে ঠিক ওই যে বলছিলাম, যেমন সার্থক নাটক এ শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক আসলে টান টান উত্তেজনায়, টান টান একটা অপেক্ষার মধ্যে বসে থাকে, তেমনভাবে যেন এই কাব্য যে মানে যে দর্শক যে রঙ্গমঞ্চে অভিনয়ের যে ইয়েটা, সেটা হচ্ছে যে দর্শকের রুচি বা দর্শকের আগ্রহ, এটাকে আসলে মানে কোনোভাবে খণ্ডিত হতে দেয় না। এটা একটা এক ধরনের কি আবিষ্টতা দিয়ে ধরে রাখে। আবার আমরা বিভিন্ন সমালোচকের ইয়ে থেকে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যেটা, সে কেউ কেউ মেঘদূতকে আসলে গীতি কবিতাও বলার চেষ্টা করেছেন। হ্যাঁ, মানে তাদের প্রত্যেকেরই যুক্তি আছে, প্রত্যেকেই যুক্তি দিয়ে বলার চেষ্টা করছেন। তো তারা বলছেন যে মেঘদূতকে আসলে মেঘদূত আসলে গীতিকাব্য, এবং সমগ্র মেঘদূত কাব্য শেষে কেবলই মনে হয় যে কবি তার যে নিমৃত নয়নে বলছেন যে আমি মনের মোহন মাধুরী মিশিয়ে যে যে রচনা করেছি, সেটা হচ্ছে যে সেটা সকলের তরে, এরকম একটা। তো এই মন্ময়তার জন্য তারা হচ্ছে যে মেঘদূতকে আসলে গীতিকাব্য বলতে চান। তো এবং যে মেঘদূতের যে খণ্ড খণ্ড শ্লোকগুলো যদি আমরা দেখি, তাহলে এই শ্লোকগুলার যে বিশ্লিষ্ট বিচার এবং তার করে যদি আমরা যে মর্মকথা পাই, সে মর্মকথার আলোকেও কিন্তু আবার এটা বলা যায়। হ্যাঁ, যে আমরা যদি একটু নিবিষ্ট হয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে যক্ষ এবং যক্ষক্রিয়ার যে আখ্যান ভাগ, সেটাকে যদি আমরা বাদ দিই, তাহলে বা সেটাকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে আমরা কি দেখি আসলে কবি, মানে ওখানে আসলে যক্ষ এবং যক্ষক্রিয়া সরে যাওয়ার পরে কবি ছাড়া আর আসলে কেউ থাকে না, শুধুমাত্র কবিই থাকেন। হ্যাঁ, কবি একাই শুধু সমস্তটা অধিকার করে থাকেন। এবং তখন আরও খুব ভালো করে দেখা যায় যে এখানে আসলে যক্ষ এবং যক্ষের পত্নীর যে বিরহ বেদনা, সেটার থেকে আসলে মুখ্য কবির হৃদয়ে যে নিজস্ব রুদ্ধ বেদনা বা ব্যাকুল যে আবেগ, সেটা যেন একটা উন্মুক্ত একটা মানে উন্মুক্ত একটা জানালা দিয়ে খোলা প্রান্তরে দিয়ে বের হয়ে আসছে, এবং খোলা প্রান্তরে পথে মুক্ত পাখির মতো উড়ে দিক বিদিকে চলে যাচ্ছে। এবং কবির সমস্ত শ্লোকে আমরা বিশ্লেষণ করলে যেটা পাই, যে এখানে আসলে ব্যাপক এবং বিপুলভাবে কবির নিজস্ব হৃদয়ের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার কথাই আসলে শ্লোকগুলোতে বিশেষভাবে। এবং
প্রত্যেকটা শ্লোকের যে কামনার যে মোক্ষধাম অলোকা যাওয়ার যে চেষ্টা, সেটা আসলে প্রত্যেকটা ব্যাপারই হচ্ছে যে প্রতিটি শ্লোক ওই যে অলোকায় যেতে হবে, অলোকায় যাওয়ার যে সিঁড়ি বা পথ, সেটাই আসলে নির্মাণ করছে। মানে অলোকা কল্পনা, আলটিমেট কবির আলটিমেট কল্পনা হচ্ছে যে আসলে অলোকা, সেখানে পৌঁছানো, মাঝখান দিয়ে কিছু কিছু বর্ণনা করে নেওয়া। এবং ওই বর্ণনাটা না করলে আসলে সামগ্রিকভাবে শুধুমাত্র সরাসরি অলোকায় গিয়ে যক্ষপ্রিয়াকে দেখানো বা যক্ষপ্রিয়ার সাথে কথোপকথন বা মনোবেদনা বোঝানোর মধ্য দিয়ে কিন্তু আসলে সামগ্রিক হতো না। কারণ হচ্ছে যে কবি যক্ষের সাথে যক্ষ পত্নীর যে বিরহ বেদনা বাকুলতা দেখানোর চেষ্টা করেছেন, সেটার হচ্ছে যে পাশাপাশি মেঘের জন্য নদীর, হ্যাঁ, বা পশু পাখি প্রাণী বা মানুষের জন্য, মেঘের জন্য তাদের, বা আরও যারা হচ্ছে যে অভিসারে যাওয়া মেয়েদের, বা মানুষের পারস্পরিক যে সম্পর্ক সম্বন্ধ মানে সূক্ষ্মভাবে বা স্বল্প পরিসরে উপস্থাপিত হয়েছে। এই যে বিরহ বেদনা শুধু কবির একার না বা শুধুমাত্র যক্ষের না, এটা পৃথিবীর সকল মানুষের, সব মানুষের, শুধু মানুষের না, এটা প্রকৃতির মধ্যেও যে একটা বিরহ ব্যাপার আছে, সেই সামগ্রিক বিরহের কথা আসলে শুধু সরাসরি অলোকায় গিয়ে পৌঁছালে কবির পক্ষে বলা সম্ভব হতো না। তো সকলের বিরহ আসলে, জগতের সকলের বিরহ আসলে কবির বিরহের সাথে অংশীভূত হয়ে এই কাব্য আসলে উপস্থাপিত হয়েছে। আবার কবির যে মন্ময়তা আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে সেটার জন্য হচ্ছে যে মেঘদূতকে আসলে গীতিকাব্য বলা চল, সেটা হচ্ছে যে এটা একটা আদর্শ রূপ যেন, হ্যাঁ, এবং কল্পনায় ধ্যানে মেঘদূতের যে জীবন যৌবন এবং সৌন্দর্য সর্বত্র ছায়াপাত করে চলেছে, সেই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। এবং যে আদর্শ বা আত্মকামনা, যে আত্মকামনা এই কাব্যে আসছে, সেটা আসলে এই কাব্যের আসলে মূল একদম জুড়েই আসে, পুরোটা জুড়েই আসে। এবং সেই উন্মুখ কামনার ছায়াপাতে আমরা দেখব যে রেবা, বিন্ধা, সিন্ধু, গম্ভীরা, যে আমি কিছুক্ষণ আগে বললাম যে সমস্ত প্রকৃতি পরিবেশ সকলেরই যে একটা বিরহ, এই নদীদের যে মেঘের প্রতি যে তাদের একটা বিরহী এবং তাদের যে অন্তর্লালিত একটা বাসনা আছে তার সাথে মিলবার এই জীবনে, সেই স্বরূপও আসলে হচ্ছে কি মানে বস্তু জগতে যেমনভাবে আছে, মানুষের মনোজগতে এবং অবাস্তব এবং মানুষ লোক সেখানেও আছে। এবং যদি সেখানে কোথাও যদি কোনো অনুপস্থিতি থাকেও, তবে সেটা কবি কল্পনার দ্বারা পূরণ করে নেওয়ার একটা ব্যাপার আছে। এবং সেটা করতে গিয়ে আমরা বলি যে মেঘদূত এখানে সে একটা ভাবের জগৎ সৃষ্টি করেছে এবং একটা সার্থক গীতি কবিতা হয়ে উঠেছে এ পর্যায়ে। এবং যক্ষের বিরহের মধ্যে কবির বিরহের যে আসলে ছায়াপাত ঘটেছে, সেটা আমরা স্পষ্টতই কাব্য পাঠে আমরা দেখতে পাই। এবং এ কথা নিশ্চিতভাবে আমরা বলি যে কাব্যের মধ্যে কোথাও কবির যে আত্মপ্রক্ষেপ সেটা ঘটাননি বটে, কিন্তু সেটা যেন অধরা থাকে না, সেটা যেন মানে না বোঝার থাকে না। এবং কবি কোথাও এই কাব্যের মধ্যে মানে সরাসরি উপস্থিত থেকে বলছেন ব্যাপারটা এমন না, তিনি ঠিক আছেন, পর্দার আড়ালে আছেন। তিনি পর্দার আড়াল থেকে সমস্ত কলকাঠি ওই যে একটার পর একটা সিন ফেলছেন এবং আমাদেরকে দেখাচ্ছেন, এই ব্যাপারটা আছে। এবং কাব্যের মধ্যে একটা বিরাট ব্যাপার যেটা আছে যে নৈব্যক্তিকতা, হ্যাঁ, নৈব্যক্তিকতার যে একটা ব্যাপার, সেটা আসলে খুব প্রবলভাবে এখানে বিরাজমান। এবং নাটকীয়তা যেটা বললাম, সেটা তো আসলেই অভূতপূর্বভাবে আছে। এবং মেঘদূতের যে আত্মগত অনুভূতি, যেটা আসলে যক্ষের পত্নীর প্রতি এবং আলটিমেট কবির নিজস্ব হয়ে ওঠে, সেটা যে আত্মগত অনুভূতির যে রূপায়ণ, সেটা খুব স্পষ্ট। এবং মেঘদূত কাব্যের যে ধ্বনি এবং ছন্দের যে তাল, যে হিল্লোল, সেটা আসলে খুব মৃদুমধুর এবং গীতিসুর লাভ করেছে, হয়ে আমাদের কাছে আর এক ধরনের আবেদন তৈরি করে।
তবে সাধারণত যেটা হয় যে মেঘদূত আসলে খণ্ডকাব্য বলে আসলে পরিচিত হয়, এবং সংস্কৃত আলংকারিকেরা তাকে মেঘদূতকে খণ্ডকাব্য বলতেই আসলে আগ্রহী। তো তাতে হয় কি যে আমরা যদি হচ্ছে যে কি খণ্ডকাব্যও যদি আমরা বলি, তাহলে হচ্ছে এখানে আসলে মেঘদূতের সেটা ঠিক হয়তো এটার কি আমরা বলতে পারি যে আকৃতিগত যে ব্যাপার সেটা হয়তো উঠে আসে, কিন্তু মেঘদূত কাব্যের যে প্রকৃতিগত যে ব্যাপারটা, সে ব্যাপারটা আসলে সেটা দিয়ে বোঝানো সম্ভব না। তো সেটা হচ্ছে যে আমরা দেখব যে সমালোচক বিভিন্ন সমালোচক হরপ্রসাদ শাস্ত্রী তিনি মেঘদূত কাব্যকে আসলে, যেটা আমরা বলছিলাম যে কেউ কেউ মহাকাব্যও বলতে চান, হরপ্রসাদ শাস্ত্রী মেঘদূত কাব্যকে মহাকাব্যিক মর্যাদায় আসলে দিতে চান। তিনি বলেন যে মেঘদূত কাব্যের যে বিস্তৃতি বা বিস্তার, বা তার যে যে সুদূর সেই অলকা উজ্জয়িনী বিদিশা নগরী থেকে টেনে নিয়ে এসে রামগিরি পর্বত থেকে রওনা দিয়ে সেখানে পৌঁছে যাওয়া এবং সেখান থেকে অলকায় যাওয়া, যে এই যে দূর থেকে সুদূরের যে চিন্তা, এই জায়গাটা থেকে তার যে বিন্যাস, সেই বিন্যাসটা আসলে মহাকাব্যিক হয়ে উঠেছে, এবং তিনি এটাকে আসলে মহাকাব্যের বর্ণনা দিতে চান। তিনি বলেন যে ওনার যুক্তিতে সেটা হচ্ছে যে মহাকাব্য হতে হলে যে বিশাল সুবিশাল আকৃতিতে বা প্রকৃতিতে সুবিশাল হতে হবে, আকৃতিতেই হতে হবে এমন না, যে সপ্তম স্বর্গ থাকতে হবে, অনেক চরিত্রের সমাহার থাকতে হবে, বিশাল তার বর্ণনা থাকতে হবে, এমন না। যে মেঘদূতের যে কাব্যর যে বিষয়বস্তু অনুসারে তার যে বিস্তার, সেটা আসলে আমরা শুরুতে বললাম যে সেটা আসলে অনবদ্য, সেটা আসলে এক ধরনের কি মহাকাব্যিক একটা আবেদন আসলে আমাদের তৈরি করে। তো উনি যে হরপ্রসাদ শাস্ত্রী যে এটাকে আসলে মহাকাব্যের মর্যাদা দিতে চেয়েছেন, এটাকে আমরা ঠিক অতিরঞ্জিত বা অতিরঞ্জন করেছেন আমরা সেটা বলতে পারি না, বরং কোথাও কোথাও যেটা বললাম যে মহাকাব্যের একটা লক্ষণাক্রান্ত ব্যাপারই আমরা এর মধ্যে দেখি, যে পটভূমির যে বিস্তীর্ণতা আসলে সেটাই আমাদেরকে এই কথাটাকে আর একটু মনে করিয়ে দেয়, এবং পটভূমির এই বিস্তীর্ণতার কারণে আসলে একে মহাকাব্যের মর্যাদা আসলে আসীন করেছে। এবং আমরা দেখব যে রামগিরি থেকে অলকা, মর্ত থেকে স্বর্গ, মানে কোথা থেকে কোথায় এই যে বিশাল বিপুল পটভূমিতে যে কাব্য রচিত হলো সেটি, এবং বিরহী যক্ষের যে বেদনার দোসর হয়েছে সমগ্র বিশ্বজগৎ এবং বিশ্ব প্রকৃতি, সেটা তো আসলে একটা বিরাট বিস্তার বা একটা যে কবির কাব্যের যে বিশ্বজনীনতা আছে, সেটি এই মেঘদূত কাব্যের যে মহাকাব্যচিত যে বিশালতা, সেটাকে আসলে দান করে। তো আমরা মেঘদূতকে পৃথক কোনো একটা সাহিত্যিক শ্রেণীতে ফেলে ভাগ করার যে চেষ্টা যদি আমরা করতে যাই, তাহলে আমরা দেখব যে বিশেষভাবে কোনো ভাগের না পড়েও মেঘদূত আসলে সমগ্র বৈশিষ্ট্য, বহু বৈশিষ্ট্য ধারণ করে একটা সামগ্রিক রূপ আসলে মেঘদূত কাব্য লাভ করে থাকে। তো এবং সেখানে যে সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে যেটা, যে মেঘদূত একটা স্বকীয় বৈশিষ্ট্য আসলে উজ্জ্বল হয়ে আছে আজ, তখন তো অবশ্যই, এবং আজ থেকে এত বছর পরেও বিশ্ব সাহিত্যে মেঘদূত একটা উজ্জ্বল নাম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসের পরে তোমরা আমার সাথে একজন যোগাযোগ করবে, এবং আমি যেগুলো বললাম কিছু ডকুমেন্ট বা কিছু আমি তোমাদেরকে দিতে চাই সেগুলা, এবং আমরা আর একটা ক্লাস হয়তো আমি এখানে নিব, একটা বা দুটা ক্লাস নিয়ে আমরা মেঘদূত কাব্য শেষ করব। আমরা আমাদের যে আরেকটা আছে, আরেকটা কাব্য পড়তে হবে, আমরা সেখানে শুরু করব। ঠিক আছে, তো আর একটা ক্লাস নিয়ে যেহেতু আমি শেষ করব, সুতরাং আজকের ক্লাসের পর অথবা আগামী ক্লাসের পরে তোমরা অবশ্যই তোমাদের যা কিছু জিজ্ঞাস্য সেই জায়গাটা সেরে ফেলবে, তারপর যাতে আমরা অন্য আরও যেটা আমাদের পাঠ, সেই দিকে আমরা অগ্রসর হতে পারি। সকলকে ধন্যবাদ।